ওয়েলকাম টু ওয়ান শর্ট এসএসসি ফ্রি ইংলিশ কোর্স। এই কোর্সটি মূলত এসএসসি স্টুডেন্টের জন্য তৈরি করা হয়েছে। আমরা এখানে ওয়ান শর্ট এসএসসি ইংলিশের টিউটোরিয়াল দিব, যা তোমাকে হেল্প করবে তোমার কোশ্চেনকে সলভ করতে, তোমার বোর্ড কোশ্চেনকে সলভ করতে। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাকে একটা ভালো একটা পটেনশিয়াল ওয়ান শর্ট ক্লাস দিতে, অ্যান্ড দেন প্লাস তোমার প্র্যাকটিস তোমাকে গ্রামার বা ফার্স্ট পেপারের সব কোশ্চেন সলভ করতে সাহায্য করবে। শুধু সাহায্য করবে না, স্পেশালি তোমার ভালো রেজাল্ট আনবে তোমার প্র্যাকটিস প্লাস আমার এই ছোট্ট ফ্রি ইংলিশ কোর্স থেকে। আজকের এই কোর্সে আমরা নিয়ে আসছি রাইট ফর্ম ভার্বের ওয়ান শর্ট ক্লাস, রাইট ফর্ম অফ ভার্বের ওয়ান শর্ট ক্লাস ফর এসএসসি। আজকের বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আজকে তুমি যদি জিরোতে থাকো বা জিরো থেকে একটু আগে থাকো বা তুমি হিরোতে থাকো, এই ওয়ান শর্ট ক্লাস দেখে তুমি তোমার বোর্ড পরীক্ষায় যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবো। ম্যাক্সিমাম 10টা থাকে, 10টার মধ্যে 10ই পাইতে পারবো। আজকে আমরা রাইট ফর্ম ভার্বের ওয়ান শর্ট ইংলিশ ক্লাস করব। আমাদের রাইট ফর্ম অফ ভার্ব আমাদের বোর্ড কোশ্চেনে কেমন থাকে? বোর্ড কোশ্চেনে সাধারণত তার ফরম্যাটটা এমন হয়, টেবিলে কিছু ভার্ব দেওয়া থাকে, কিছু না 10টা ভার্ব দেওয়া থাকে, আর নিচে থাকে তার শূন্যস্থান। নিচে থাকে শূন্যস্থান, অ্যান্ড এই শূন্যস্থানে ভার্বগুলা উপরে টেবিল আকারে দেওয়া থাকে। যেমন এন্টারটেইন, উইশ, মেক, এগুলো ভার্ব। 10টা ভার্ব দেওয়া আছে আর নিচে আছে 10টা শূন্যস্থান। ওকে, কি করতে হয় আমাদের? আমাদের সাধারণত এই শূন্যস্থানে এই প্যাসেজটা পড়ে শূন্যস্থানে সঠিক ভার্ব চুজ করতে হয়, দেন ভার্বের রাইট ফর্ম লিখতে হয়। বোঝা গেছে জিনিসটা? কি করতে হয়? আমাদের এই প্যাসেজটা প্রথমে পড়তে হয়, দেন ভার্ব চুজ করতে হয়, অ্যান্ড দেন রাইট ফর্ম অফ ভার্ব লিখতে হয়। দুইটা কাজ, চুজ করা অ্যান্ড রাইট ফর্ম অফ ভার্ব লিখতে হয়, মানে সঠিক ফর্মটা লিখতে হয়। দুইটা কাজ, একটা চুজ অ্যান্ড সেকেন্ড হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব লেখা, দুইটা কাজ। তাহলে এটা একটা ঢাকা বোর্ডের কোশ্চেন। সচরাচর এই শূন্যস্থানটা প্যাসেজটা পড়ে আমাকে শূন্যস্থান থেকে চুজ করে তার ভার্বটা ঠিক করে লিখতে হয়। এটা হলো ঢাকা বোর্ড 2024-এর কোশ্চেন। ওকে, আমরা আসি কিভাবে আমরা এই রাইট ফর্ম ভার্বের 10 মার্কের মধ্যে 10-এ 10 পাবো। কিভাবে পাবো? প্রশ্ন হইল কোশ্চেন, কিভাবে রাইট ফর্ম অর ভার্বে 10-এ 10 পাবো? কিভাবে পাবো? কিভাবে জিরো থেকে হিরো হব? কিভাবে হব? একটা জিনিস আমরা সবাই কাজ করি, যেমন ফোনে অনেক ইংলিশ শুনতে পাই, অনেক ইংলিশ ভিতরে ফোনের ফরম্যাটে আছে, ফোনের প্রসেসে আছে। ফোনের ভিতরে যে কন্টেন্টগুলো দেখি আমরা ফেসবুকে, ইউটিউবে, গুগলে যতগুলো কন্টেন্ট দেখি সবগুলোতে কিছু না কিছু ইংলিশ আছে। যেমন সার্চ, টেক্সট, মেসেজ, এইসব ইংলিশগুলা আমাদের এমনি অটোমেটিকলি আমাদের জানা আছে, এগুলো পড়তে হয় না। অনেক ইংলিশ আছে। এই জ্ঞানটা প্লাস এই ফোনের সেই কন্টেন্টের এই ইংলিশ জ্ঞানটা প্লাস রুল অ্যান্ড প্লাস তোমার প্র্যাকটিস, এই সব মিলে আমরা রাইট ফর্ম অফ ভার্ব কোশ্চেনটা সলভ করব। কিভাবে সলভ করবো বোঝা গেছে? রুল, রাইট ফর্ম ভার্বের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবাই মনে করে শুধু রুল মনে করে, শুধু রুল। অনেকে মনে করে শুধু রুল পড়লে রাইট ফর্ম ভার্ব পারা যায় না, রুল যদি না পড়ি তাহলে রাইট ফর্ম ভার্ব পারা যায় না, তাই না? রুল প্লাস প্র্যাকটিস প্লাস তোমার ওই সেই জ্ঞান, এটা তো পড়তে হয় না, সেই জ্ঞান মিলে আমরা রাইট ফর্ম আর ভার্ব সলভ করব। তাহলে আমরা কি করব? আমরা তোমাকে রুল পড়াবো অ্যান্ড প্র্যাকটিস কিভাবে করব তা দেখে দেবো। আর তোমার কাছে তো তোমার ফোনের অ্যাবিলিটি তো আছেই, ফোন দেখো বেশি করে, তাহলেই রাইট ফর্ম পারে যাবো। এখন দিন আসি আমরা রুলে। গোল্ডেন রুল, গোল্ডেন রুল, এই গোল্ডেন রুলে আমরা কি করছি? গোল্ডেন রুল বলতে আমরা কিন্তু রুল অনেকগুলো পড়ি, তাই না? রুল পড়ি, অনেকগুলো রুল পড়ছি, রাইট ফর্ম ভার্বের অনেকগুলো রুল, 20টা 30টা 100টা, অনেক রুল। কিন্তু এসএসসি ইংলিশে, এসএসসি রাইট ফর্ম ভার্ব ইংলিশে, এসএসসি রাইট ফর্ম ভার্ব ইংলিশে মাত্র মাত্র 10টা থেকে 12টা রুল থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে, 10টা কোশ্চেন থেকে 10টা রুল থেকে 10টা কোশ্চেন আসে, 10টা শূন্যস্থান থেকে 10টা রুল থেকে 10টা শূন্যস্থান আছে, এমন না, এমন কথা বলতেছি না আমি।
এসএসসি যে কোনো কোশ্চেনে, এই এসএসসির রাইট ফর্ম ভার্বের যে কোনো কোশ্চেনে, যে কোনো কোশ্চেনে, যে কোনো কোশ্চেনে 2000 যেটা হোক ঢাকা বোর্ড 2024 বা ঢাকা বোর্ড 2010, ঢাকা বোর্ড 2015, ঢাকা বোর্ড 2016, ম্যাক্সিমাম রাইট ফর্ম ভার্বের 10টা থেকে 12টা রুলের মধ্যেই কোশ্চেন আসে। ম্যাক্সিমাম 10টা থেকে 12টা রুল জানলেই রাইট ফর্ম ভার্ব সলভ করা যায়। আমরা আমরা সেখান থেকে মাত্র অ্যানালাইজ করে, কোশ্চেন অ্যানালাইজ করে মাত্র 10টা রুল এখানে পড়াবো। সেই 10টা রুল থেকে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার করা যাবে। 9টা থেকে 10টা অ্যান্সার করা যাবে রাইট ফর্ম ভার্ব। আর শূন্যস্থান থাকে 10টা শূন্যস্থানের মধ্যে 10টা স্থানে পূরণ করা যাবে। কখনো কখনো একটা মিস হইতে পারে, তাও মিস হবে না, 10টা কোশ্চেন হবে। আর আমার কথায় বিশ্বাস করার দরকার নাই। তুমি এই ক্লাসটা করার পর অটোমেটিকলি দেখতে পারো, যখন কোশ্চেন সলভ করবো তখন দেখতে পারবা যে আসলেই সত্যি কি না। তাহলে আমরা গোল্ডেন এই 10টা রুল দেখি। প্রথম রুল হচ্ছে ইউজ অফ মডাল ভার্ব। প্রথম রুল ইউজ অফ মডাল ভার্ব, এটা অনেক ভেরি ইম্পর্টেন্ট। এটা রিসেন্টলি খুব আসতেছে মডাল ভার্বের ইউজ অফ মডাল ভার্ব। মডাল ভার্ব কি? ক্যান, কুড, অট টু, হ্যাভ টু, ক্যান, কুড, মে, মাইট, তুমি যেটা জানো। এক্সট্রা দুটা হচ্ছে অট টু এন্ড হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো তুমি জানো। মডাল ভার্ব এটা কি হয়? মডাল ভার্বের সাথে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। মডাল ভার্ব কি হচ্ছে? ক্যান, কুড, মে, মাইট, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, তার সাথে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, মানে V1 হয়। তার মানে এক্সাম্পল লিখি, ফাইনালি শি হ্যাজ টু কি মডাল ভার্ব, হ্যাজ টু ফেস দি প্রবলেম। তাহলে হ্যাজ টু একটা মডাল ভার্ব। তাহলে হ্যাজ টুর পর ভার্বটা ফেস মানে কি? দেখা করা, মুখোমুখি হওয়া। ফেস মানে একটা ভার্ব, অ্যান্ড ফেসটা কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। প্রেজেন্ট ফর্ম বলতে ফেসই থাকবে। তাহলে অ্যান্সার হবে ফেস। ঠিক আছে। মডাল ভার্বের পর, মডাল ভার্ব হলো হ্যাজ টু, ঠিক আছে। মডাল ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু এখানে টুইস্টটা হচ্ছে, এই মডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় যখন সেন্টেন্সটা হবে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে বাবা, অ্যাক্টিভ ভয়েস। তাহলে ভয়েস চলে গেল কেন? অ্যাক্টিভ ভয়েস হইলে তাহলে হয় মডাল ভার্বের পর ভার্বটা প্রেজেন্ট ভার্ব হয়। তাহলে যদি অ্যাক্টিভ ভয়েসে আরেকটা কাহিনী কি? আরেকটা ভয়েস কি? প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েস থেকে কি হয়? অবশ্যই উল্টা হয়ে যাবে। তাহলে যদি সেন্টেন্সটা যদি প্যাসিভ হয় না, এখানে কি অ্যাক্টিভ ভয়েস মানে কি? অ্যাক্টিভ ভয়েস বলতে একটি কথাটা আছে, মানে যেখানে সাবজেক্টটা অ্যাক্টিভলি কাজ করে, সাবজেক্ট কাজ করে কি করে? শি হ্যাজ টু ফেস, কে ফেস হয়? শি ফেস হয়, সাবজেক্ট কাজ করতেছে, ঠিক আছে। এখন দেখি দ্বিতীয়টা, অ্যাক্টিভ ভয়েস। দিস প্রবলেম মাস্ট সলভ ইমিডিয়েটলি। প্রবলেম কি কাজ করে? প্রবলেম কি অ্যাক্টিভলি কাজ করে? তাহলে এটা কি অ্যাক্টিভ ভয়েস? না, এটা হলো প্যাসিভ ভয়েস। এটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে মাস্টের পর বা ভার্বটি হইল কি হয়? অ্যাক্টিভ ভয়েস যদি হয় তাহলে কি হয়? মডাল ভার্বের পর কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু দিস প্রবলেম এটা হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের মডেল ভার্বের পর ভার্বটি কি হবে? ভার্বটি V1 হবে, অবশ্যই V1 হবে না। এখানে হবে মাস্ট বি সলভ। কি হবে? মাস্ট মডেল ভার্ব প্লাস বি একটা বি থাকবে, বি অ্যাড করতে হবে, প্লাস ইডি যোগ করতে হবে। সলভের পার্টিসিপল ফর্ম, ভার্বের পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। যেমন তাহলে কি হবে? মাস্ট বি সলভ। তাহলে এটা মিলতেছে, দিস প্রবলেম মাস্ট বি সলভ ইমিডিয়েট। এটা মাস্ট বি অ্যান্ড সলভ হওয়ার কারণ কি? কারণ এইটা অ্যাক্টিভ ভয়েস না। তাহলে কি হচ্ছে? দিস প্রবলেম মাস্ট বি সলভ ইমিডিয়েটলি, এটা হলো অ্যাক্টিভ ভয়েস না, এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস থাকলে অক্সিলারি ভার্ব দেখলে কি করব? এটাতে বি আনবো অ্যান্ড ভার্বটাকে ভার্বের 3 নম্বর ফর্ম করব। 3 নম্বর ফর্ম কি? পাস্ট পার্টিসিপল ইডি যোগ করতে হবে। তাহলে মাস্ট বি সলভ ইমিডিয়েটলি। দিস প্রবলেম মাস্ট বি সলভ ইমিডিয়েটলি। গোল্ডেন রুল 2, ইউজ অফ নেগেটিভ সেন্স। ইউজিং অক্সিলারি ভার্ব মিন্স নেগেটিভ সেন্স যুক্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। সেই অক্সিলারি ভার্বগুলো কি কি? ডু, ডাজ অ্যান্ড ডিড।
আর ডু ডাস ডিড কোনটা কোন অনুসারে বসবে, টেন্স অনুসারে ডু ডাস ডিড বসবে। যেমন ডু আর ডাস পড়বে, ডাস বসবে প্রেজেন্ট টেন্স অনুযায়ী আর ডিড বসবে পাস্ট। ওকে, তাহলে এক্সাম্পল আসি, দে ওয়ান টু মিস দি নেক্সট অপরচুনিটি। এখানে নেগেটিভ সেন্স আসতেছে না, কারণ কেউ কি অপরচুনিটি মিস করতে চায়? তাহলে এখানে নেগেটিভ সেন্স যুক্ত সেন্টেন্সে ইউজিং অক্সিলারি ভার্ব কি ডু ডাস অ্যান্ড ডিড। এখানে দে ওয়ান টু মিস দি নেক্সট অপরচুনিটি, এখানে কি পাস্ট টেন্স বোঝাচ্ছে না, এটা হলো প্রেজেন্ট টেন্সের কারণে কী নিতে হবে, দে একটি প্লুরাল ফর্ম, দে হলো প্লুরাল ফর্ম, সেজন্য এখানে নিতে হবে ডু। তাহলে কী হবে, দে ডু নট কারণ ডু নট নেগেটিভ সেন্সের কারণে নট আসছে, অ্যান্ড ওয়ান্ট ডু নট ওয়ান্ট কেন, কারণ ডু এর পর ওয়ান্ট হয়, ডু বলতে প্রেজেন্ট ফর্ম আছে এই জন্য ওয়ান্ট হবে। ডু নট কারণ নেগেটিভ সেন্স, ডু কারণ নেগেটিভ সেন্স যুক্ত সেন্টেন্সে নটের আগে একটা অক্সিলারি ভার্ব নিতে হয়, সেটা হয় ডু ডাস ডিড। এখানে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে ডু নেওয়া হয়েছে। তাহলে ডু নট ওয়ান্ট, দে ডু নট ওয়ান্ট টু মিস দি নেক্সট অপরচুনিটি। তাহলে এখানে রুল নাম্বার যেটা হচ্ছে, একটু আরেকবার রিভিশন দেই। নেগেটিভ সেন্স যুক্ত সেন্টেন্সে নেগেটিভ সেন্স মিনস, দেখুন এক্সাম্পলে দেখি, দে ওয়ান্ট টু মিস দি নেক্সট অপরচুনিটি। কেউ কি অপরচুনিটি মিস করে? অবশ্যই না। তাহলে এটা অবশ্যই নেগেটিভ বা নট আসতেছে, সেন্সটা আসতেছে নট সেন্স, নেগেটিভ সেন্স আসতেছে। সেই জন্য আমাদের ইউজিং অক্সিলারি ভার্ব, একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্বগুলো হবে ডু ডাস ডিড। তাহলে এটা কী হবে, দে ডু নট ওয়ান্ট, এখানে ডু আসলো অক্সিলারি ভার্ব, এখানে ডু আসলো অক্সিলারি ভার্ব, ডু নট ওয়ান্ট টু মিস দি নেক্সট অপরচুনিটি। ওকে, নেক্সট অপরচুনিটি। এখন আসি গোল্ডেন রুল 3-তে। রুল নাম্বার 3, ইউজ অফ ইনফিনিটিভ সেন্টেন্স। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ সেন্টেন্স হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম থেকে, যে সেন্টেন্সে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, এটা হলো ইনফিনিটিভ সেন্টেন্স। ইনফিনিটিভ সেন্টেন্সে টু কখন বসে? টু কোথায় বসে? যেখানে ভার্বের উদ্দেশ্য বোঝা যায়। কোথায়? ভার্বের উদ্দেশ্য বোঝা গেলে টু বসে, টু কোথায় বসে? ভার্বের উদ্দেশ্য বোঝা গেলে টু বসে। ওকে, টু বসে। আর টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এক্সাম্পল দেখি, উই অল ওয়েন্ট টু মস্কো টেক প্রেয়ার। এখানে উই অল ওয়েন্ট টু মস্কো টেক প্রেয়ার। এখানে টু আছে, টু হলো ইনফিনিটিভ সেন্টেন্স। ইনফিনিটিভ টু এর পর যে ভার্বটা থাকে, ভার্ব কি হয়? বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম কি? টেক থেকে টেকই রয়ে যাবে। তাহলে কি হচ্ছে, উই অল ওয়েন্ট টু মস্কো টু টেক পেয়ার। কি হবে? টু টেক পেয়ার। এখানে দুইবার টু আসতেছে, এটা এমন নয় যে টু লেখা যাবে না, এখানে টু লেখা যাবে, দুইবার টু আসা যায়, দুইবার টু আসে। টু টেক পেয়ার, তখন এটা মিনিং আছে। আর এখানে টু আরেকটা আসার একটা কারণ হচ্ছে, এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে। মস্কো কী জন্য যায়, কী উদ্দেশ্যে যায়? টু টেক পেয়ার, উদ্দেশ্য বোঝার কারণে টু আসছে। তারপর আসি দ্বিতীয় কাহিনী বলতে, পাশাপাশি দুইটি ভার্ব হলে মাঝে টু বসে। যেমন আই উইশ ফিল আপ মাই ডিম্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখানে দুইটা ভার্ব কি? উইশ অ্যান্ড ফিল। এই উইশ আর ফিলের মাঝখানে সব একটা টু আসে। তাহলে এখানে কি হচ্ছে? এখানে ফিলের ফর্মটা কি হবে? টু ফিল। আই উইশ টু ফিল আপ মাই ডিমান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই
এই রুলটা আমরা আগেও পড়বো। এখানে রুলের বেসিক কথা বলতে হচ্ছে দুটি ভার্ব পাশাপাশি থাকলে বা পরের ভার্বটার আগে টু বসে, বা দুটি ভার্ব পাশাপাশি থাকলে বা পরের ভার্বটার সামনে টু বসে, তাহলে এটা কী হবে? টু ফিল, আই উইশ টু ফিল মাই ডিম্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর রিভিশনে বলা হচ্ছে, রিভিশন দিয়ে যদি বলতেছে যে ইনফিনিটিভ কী বলি না বলি, ইনফিনিটিভ সেন্টেন্সে টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, অথবা টু কখন বসে? কারণ উদ্দেশ্য বোঝালে টু বসে। তাহলে উই অল ওয়েন্ট টু মস্কিউ টু টেক পেয়ার। ওকে, টু টেক পেয়ার। রুল নাম্বার 4 কি বলতেছে? ইউজ অফ পাস্ট টেন্স। এখন আসছে টেন্স। এই টেন্স আমাদের এসএসসি রাইট হোমওয়ার্ক বোর্ড কোশ্চেনে 5টা থেকে 6টা শুধু টেন্স থেকে আসে, শুধু একটা টেন্স থেকে না, টেন্স থেকে। টেন্স তো অনেক, টেন্স তো আসে 16টা, আচ্ছা 16 কটা আছে টেন্স? 12টা টেন্স, 16টা না, 12টা টেন্সের মধ্যে মোট 4টা থেকে 5টা কোশ্চেন আসে শুধু টেন্স থেকে রাইট ফর্ম ভার্বে। 5টা কোশ্চেন, 5টা শূন্যস্থান আসে শুধু টেন্স থেকে। 10টা কোশ্চেন থাকে, 10 মার্ক থাকে, 5 মার্ক শুধু থাকে টেন্স থেকে। মানে টেন্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাইট ফর্ম ভার্বের জন্য। ওকে, তাহলে আমাদের রুল নাম্বার 4 কি? ইউজ অফ পাস্ট টেন্স বলতে আমরা কী বুঝি বলতো? পাস্ট টেন্স বলতে বুঝি আমরা ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু এখানে ভার্ব তো দেওয়াই থাকবে না। রাইট ফর্ম ভার্বে এই ভার্বটা তো দেওয়াই থাকবে না, তাই না? ভার্বটা তো থাকবে বোর্ডে, ভার্বটা থাকবে টেবিলে। তাহলে আমরা কি কেমনে বুঝবো যে এটা পাস্ট ফর্ম? কথা হইলো ওই প্যাসেজটা পড়ে, অথবা কিছু ট্রিক থাকে। ট্রিক কি? প্যাসেজটা পড়ে বোঝা যায় এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, অথবা ট্রিক থাকে হচ্ছে সেন্টেন্সে ওয়ান্স, অ্যাগো, ইয়েস্টারডে অ্যান্ড লাস্ট, এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে ওটা পাস্ট টেন্স হয়। যেমন এক্সাম্পল আছে, ওয়ান্স দি লেড। এই ওয়ান্সটা থাকার কারণে এটা হলো পাস্ট টেন্স, এই সেন্টেন্সটা হলো পাস্ট টেন্স। তাহলে ওয়ান্স দ্য লেড লুজ হিজ গোল্ডেন রিং, তাহলে লুজ কি হবে? বা পাস্ট ফর্ম হবে লুজ থেকে লস্ট, পাস্ট ফর্ম হবে লুজের পাস্ট ফর্ম লস্ট। তাহলে কি হবে? ওয়ান্স দে লেড লস্ট হিজ গোল্ডেন রিং। ওকে, বোঝা গেছে? তাহলে মোরাল অফ দ্য স্টোরি, পাস্ট টেন্স বোঝা যায় কিছু ট্রিক দিয়ে। ট্রিকগুলো কী? কিছু শব্দ দিয়ে, ওয়ান্স, অ্যাগো, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, এরকম থাকলে, এই শব্দগুলো থাকলে তাহলে সেই সেন্টেন্সটা হয় পাস্ট টেন্স। তাহলে 4টা শব্দ বেশি ইম্পর্টেন্ট, সেগুলো বোর্ডে বেশি আছে। ওয়ান্স, অ্যাগো, ইয়েস্টারডে, লাস্ট থাকলে চোখ বন্ধ করে ভার্বটি পাস্ট ফর্মে লিখে দেবো, চোখ বন্ধ করে। সেকেন্ড রুল নাম্বার হচ্ছে 5। রুল নাম্বার 5 কোথা হচ্ছে? ইউজ অফ পার্টিসিপল অ্যান্ড জিরান্ড। পার্টিসিপল অ্যান্ড জিরান্ড একই সেন্টেন্সে দুইটি ভাব হইলে, আমরা অলরেডি দুইটি ভার্বের একটা এক্সাম্পল পাই গেছি। জিরান্ড বলতে ওই আইএনজির কথা বলতেছে, ভার্বের সাথে আইএনজি, অ্যান্ড শুরুতে ভাব থাকলে। দুইটি ভার্বের একটা পড়ছি, সেখানে আমরা টু ব্যবহার করছি। এখানে আমরা কী ব্যবহার করব দেখি। একই সাথে দুইটি ভার্ব হইলে একটি ভার্ব অবশ্যই আইএনজি হবে, একটি ভার্ব অবশ্যই জিরান্ড হবে। যেমন আই নোটিসড দি লেম ম্যান একটা ভার্ব এখানে, আরেকটা ভাব হইলো এইটা, দুইটা ভার্ব। আই নোটিস দি লেম ম্যান ফাইন্ড হিজ লস স্টিক। এখানে প্রথম ভার্ব আর দ্বিতীয় ভার্ব এই পাশাপাশি একই সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে পরের ভার্বটা হবে আইএনজি করা যায়, আইএনজি করতে হয়, সেটা হবে ফাইন্ডিং। তাহলে কি দাঁড়াচ্ছে? আই নোটিসড ওয়ান ভার্ব, একটা ভার্ব, দি লেম ম্যান ফাইন্ডিং হিজ লস্ট স্টিক। এটা একটা বিষয় হচ্ছে, এই ট্রিকটা, এই রুলটা মনে রাখতে হয় না, কারণ আমরা যখন এই সেন্টেন্সটা পড়ি তখন এটার নিডটা বোঝা যায়, এটার প্রয়োজনটা বোঝা যায়। যেমন দেখো, আই নোটিস দি লেম্যান ফাইন্ডিং, এখানে আরেকবার দেখি, আই নোটিস দি লেম্যান ফাইন্ড হিজ লস স্টিক। এখানে কখনো ফাইন্ড বসবে? দেখো আনিজি লাগতেছে। আই নোটিস দি লেম্যান
ফাইন্ড হিজ লস্ট স্টিক, এখানে অবশ্যই ফাইন্ডিং হবে, তাহলে ফাইন্ডিং হিজ লস্ট স্টিক মানে আইএনজি অবশ্যই বুঝবে, এটা বোঝা যায়, এমনি আমাকে ফিলিং আসে, এটা বোঝা যায়। তারপর প্রথমটাও কিছু বোঝা যায়, রান ইজ নট ইজি ওয়ার্ক অ্যাজ ইউ থিঙ্ক। রান কখনো, রান ইজ কেমন লাগতেছে, রানিং ইজ ইজি ওয়ার্ক, তাহলে আমরা অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে রান হবে না, এখানে আইএনজি হবে। তাহলে এটা রুলটা কি, শুরুতে দুইটি ভার্ব যদি থাকে, ইজি ওয়ার্ক একটা ভার্ব, রান একটা ভার্ব, তাহলে শুরুতে ভার্বটার সাথে আইএনজি বসে যায়, বা শুরুতে ভার্ব থাকলে ভার্বটা আইএনজি করতে হয়। যেমন রানিং ইজ নট ইজি ওয়ার্ক, শুরুতে ভার্ব থাকলে সেই ভার্বটা আইএনজি করতে হয়, তাহলে রান হবে রানিং ইজ নট এ ইজি ওয়ার্ক অ্যাজ ইউ থিঙ্ক। এখানে থিঙ্ক হবে ভার্ব। গোল্ডেন রুল 6, ইউজ অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার টেন্স এসে গেল। টেন্স সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম, ইউজ অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রুল নাম্বার 6 কি বলতেছে, ইউজ অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেমনে বুঝি, এস ভার্বের বেস ফর্ম থেকে, কিন্তু এখানে ভার্বটা থাকে আমাদের শূন্য স্থানে, কেমনে বুঝবো এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ইনডিফিনিট টেন্স বোঝার জন্য আমাদের প্রথম একটা জিনিস রাখতে হবে, যে হইলো কথাটা সত্য কিনা, এটা মনে রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট সত্য কথাকে প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়। অ্যান্ড কিছু ট্রিক, যেমন সামথিং, সামটাইম, ইউজুয়ালি অ্যান্ড অকেশনালি। সেন্টেন্সে যদি এই তিনটা বাক্য থাকে, এই তিনটা যদি থাকে সেন্টেন্সে, তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কী কী শব্দ হচ্ছে, সামথিং, ইউজুয়ালি, অকেশনালি। যেমন সামথিংস বলছি, এখানে সামথিংস হবে সামটাইম, ইউজুয়ালি অ্যান্ড occasionally. তাহলে sometimes she feel the necessity of the processed system. যদি সেন্টেন্সে যদি sometimes, usually, occasionally থাকে, তাহলে ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম। আর প্রেজেন্ট ফর্ম বলতে কী বোঝাচ্ছে, প্রেজেন্ট ফর্ম বলতেছে ভার্বের বেস ফর্ম অথবা এস বাই এস। তাহলে সামটাইমস শি ফিলস দি নেসেসারি অফ দি প্রসেসড সিস্টেম। তাহলে সামটাইম আছে, তার মানে এটা একটু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সামটাইম থাকলে চোখ বন্ধ করে, সামটাইম ইউজুয়ালি বা অকেশনালি থাকলে চোখ বন্ধ করলে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সামটাইম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বটা চুজ করবো, অ্যান্ড ফিলস, এখানে ফিলসের প্রেজেন্ট ইনডিফিনিট অনুযায়ী এস বাই এস অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখবো। তাহলে এখানে সাবজেক্টটা কি, শি একটু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটা কি হবে, ফিল থেকে ফিলস, এস বা ইস যোগ হবে, তাহলে হয়ে গেল। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট কীভাবে বুঝবো, সত্য কথাটা সত্য হইতে হবে, অ্যান্ড সামথিং, ইউজুয়ালি অ্যান্ড অকেশনালি থাকলে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের ভার্বটা চুজ করে ভার্বটাকে এস বাই ইএস অথবা ভার্বের বেস ফর্ম রেখে দেব। রুল নাম্বার 7, গোল্ডেন রুল নাম্বার 7 কি, আবার ভয়েসের কাহিনী। ভয়েস কি, আমরা ভয়েস কি পড়ছিলাম, অ্যাক্টিভ ভয়েস। মডেল ভার্বের প্রথম রুল পড়ছিলাম আমরা মডেল ভার্বের ক্ষেত্রে। কি প্রথম রুল পড়ছিলাম মডেল ভার্বে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে, তাহলে মডেল ভার্বের পর ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়। আর কি, আর যদি প্যাসিভ ভয়েস থাকে, তাহলে কি হয়, বি প্লাস, মনে আছে, বি প্লাস কি হয়, বি প্লাস ভার্বের থ্রি, মনে আছে কি, ভার্বের থ্রি কি হয়, ভার্বের থ্রি, তারা কি মডেল প্লাস। এখানে আসছে কি, ইউজ অফ প্যাসিভ ভয়েস কেমনে চিনবো, প্যাসিভ ভয়েস চিনবো যে ভয়েসটা অ্যাক্টিভ নয়, সেটা তো প্যাসিভ ভয়েস। যেখানে সাবজেক্টটা অ্যাক্টিভ নয়। দ্য বয় সেন্ট টু দি স্কুল, বয় কি স্কুলে যায় না, বয়কে স্কুলে পাঠানো হইলো, দ্য বয় সেন্ট টু দি স্কুল, বয় কি স্কুলে পাঠানো হইলো, বয়টা কাজ করে নাই, বয়টা অ্যাক্টিভ না, তার মানে এটা প্যাসিভ ভয়েস, ওকে। তাহলে প্যাসিভ ভয়েস চেনা যায় সাবজেক্টকে ফোকাস করে, সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় তাহলে এটা অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস। এখানে রুল হচ্ছে
যদি ইউজ অফ প্যাক্ট যদি প্যাসিভ ভয়েস থাকে, এখন প্যাসিভ ভয়েস থাকলে বি প্লাস ভার্বের 3 হয়, তাহলে ভার্ব হয় ভার্ব 3, সেটা আমি আগে পড়ছি, বি প্লাস ভার্বের 3 হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় ভার্বের 3 হবে অ্যান্ড তার আগে একটা বি হবে, তাহলে দ্য বয় কি হবে এখানে বি। সেন্ড, সেন্ডের ভার্ব 3 কি হয় সেন্ড হবে। এখানে বি ভার্বের বলতে হলে এখানে দ্য বয় কি হবে বি হবে, বি ভার্ব কি একটা আছে এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে দ্য বয়েজ ওয়ার, দ্য বয় না দ্য বয়েজ ওয়ার সেন্ড, সেন্ড টেন্ড হবে না, সেন্ড ACNT সেন্ট ভার্বের 3 ফর্ম, নট সেন্ড, সেন্ড টু স্কুল ইয়েস্টারডে। ওকে, তারপর আবার কি হচ্ছে মডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্ব। যদি মডাল ভার্ব থাকে, যদি মডাল ভার্ব থাকে তাহলে সরাসরি বি হবে, বি ভার্ব না সরাসরি বি হবে। আর এখানে কিন্তু বি ভার্ব, এখানে কি বলতেছে বি ভার্ব, আর এখানে কি মডাল ভার্ব থেকে সরাসরি বি হয়। আর এখানে কি হয়, আর যদি মডাল ভার্ব না থাকে তাহলে কি হয় সরাসরি বি ভার্ব হয়, অ্যাম ইজ আর ওয়াজ হয় বি ভার্ব হয়। তাহলে প্রথম এক্সাম্পলটা ছিল সেই বি ভার্ব প্লাস ভার্ব 3, অ্যান্ড দ্বিতীয়টা এক্সাম্পলকে ছিল মডাল ভার্ব, মডাল ভার্ব কি এখানে উইল। যদি মডাল ভার্ব থাকে তাহলে প্যাসিভ ভয়েসের পরের শুধু পরের ভার্বটা ভার্ব 3 হবে প্লাস বি হবে, তাহলে কি হবে প্লাস বি প্লাস ভার্ব 3। তাহলে দি বুক মডাল ভার্ব উইল বি সোল্ড at the cheaper rate. ওকে, রুল নাম্বার 8, রুলগুলো কিন্তু অনেকবার অনেক ইম্পর্টেন্ট, শুধু রিভিশন দিতে হবে রুলগুলো, শুধু খাতায় লিখে রিভিশন দিতে হবে তাহলেই হবে। ওকে, রুল নাম্বার 8, ইউজ অফ প্যারালালিজম। প্যারালালিজম কি? প্যারালালিজম হচ্ছে কনজাংশনের দুইটা সাইডে দুটো সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সগুলোর যে ভার্বটা সেম হয় এটাকে বলে প্যারালালিজম। প্যারালালিজম, ইউজ অফ প্যারালালিজম। সেই কনজাংশনগুলো কি কি? এখানে গেম হচ্ছে কনজাংশনের, কারণ কনজাংশনের দুই সাইডে ভার্বটা কি হয় সমান হয়। তাহলে গেম হচ্ছে হলো কনজাংশনে। তাহলে সেই কনজাংশনগুলো কি চিনতে হবে? কনজাংশনগুলো হচ্ছে অ্যান্ডটা সবচেয়ে বেশি আসে, অ্যান্ডটা সবচেয়ে বেশি কোশ্চেন আসে, অ্যান্ড, ফর, নর, সো, বাট, সো, ইয়েট। তাহলে এই কনজাংশনগুলো মনে রাখার জন্য শর্টকাট নিয়ম হচ্ছে ফ্যান্স ভয়েস। ফ্যান্স ভয়েস কি? এফ থেকে ফর, এফ তে ফর, এতে কি অ্যান্ড, এনতে হলো নর, এসতে সো, বিতে বার্ড, ওতে অর, অ্যান্ড ওয়াইতে ইয়েট। এই কনজাংশনগুলোর দুই সাইডে দুটো সেন্টেন্সের ভার্বগুলা একই ফর্মে হয়। এখানে এক্সাম্পল দেখি, দে গট ইট অ্যান্ড পোস্ট ইট ইন টাইম। তাহলে গট কি আছে? পাস্ট টেন্সে আছে, গট কি পাস্ট টেন্সে আছে, তাহলে এই ভার্বটা কি হবে? পাস্ট টেন্সে হবে, তাহলে কি পোস্ট কি হবে? পোস্টেড হবে, তাহলে কি অ্যান্সার কি হবে? ইডি। তাহলে এই কনজাংশনগুলো কি হয়? ফ্যান্স ভয়েস এফ ফর, অ্যান্ড, নট, সো, বাট, অর, অ্যান্ড ইয়ে। এই কনজাংশনগুলোর দুই সাইডে প্যারালাল ভাবে দুইটি সেন্টেন্স থাকে, আর সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটা বা পরের সেন্টেন্সটা যা ভার্বের যে ফর্ম থাকবে সেই ফর্মে পরের সেন্টেন্সটাও থাকবে। যদি প্রেজেন্ট থাকে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট। ওকে, 8 নাম্বার রুল এইটা। 8 নাম্বার রুল হচ্ছে কনজাংশন আর প্যারালালিজমের রুল। 9 নম্বর রুল হচ্ছে ইউজ অফ জেনারেল টেন্স। মানে সেই যে টেন্সগুলো আছে এই টেন্সের যে রুল আছে, আমরা অলরেডি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রুল নাম্বার হচ্ছে 6 অ্যান্ড 4, এই দুটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট টেন্সের রুল পড়ছি অলরেডি, দুটা রুল পড়ছি। আর এখানে আছে সাধারণত জেনারেল টেন্সে আছে 4টা রুল সবচেয়ে বেশি আছে, হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট। এই 4টি টেন্স থেকে অনেক বেশি প্রশ্ন হয়। আমি বলি নাই, টেন্স থেকেই মিনিমাম 5টা থেকে 6টা কোশ্চেন হয়। 5টা থেকে 6টা কোশ্চেন হয় টেন্স থেকে। কোশ্চেন মিনস শূন্যস্থান, মানে 5 থেকে 6টা শূন্যস্থান থাকে শুধু, আর টেন্স থেকে শুধু আসে।
তার মধ্যে দুটো টেন্স আমরা পড়ছি, এটা হলো পাস্ট টেন্স আর হলো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট আমরা অলরেডি পড়ে ফেলছি। সত্য থাকলে সেটা হলো সত্য বাক্য অথবা সামটাইম, অকেশনালি, ইউজুয়ালি এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বোঝাচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা যাচ্ছে যে কাজটা কন্টিনিউয়াসলি হয়, যেমন আই এম গোয়িং, আই এম ওয়ার্কিং। এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে আই অ্যাম ওয়াকিং নাও। ওয়াকিং আইএনজিটা অ্যান্সারটা দেওয়া আছে, আই অ্যাম ওয়াক নাও হবে না, ওয়াকিং নাও। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সবসময় বোঝা যায় যে এখানে আইএনজির মিসিং আছে, আইএনজি দিতে হবে। ওকে, আই অ্যাম ওয়াকিং নাও, যে কাজটা চলতে আছে, নাও আছে, চলতে আছে, তাহলে আমরা বুঝে নেব যে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা কন্টিনিউয়াসলি করতেছে। এখন বিষয়টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিন্স বোঝায় যে কাজটা অতীতকালে শুরু হইছে, এখনো চলতে আছে। এখনো চলতে আছে বোঝাতে আমরা বুঝি হইল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যে কাজটা অতীতকালে শুরু হইছে, যেমন পাস্টে শুরু হইছে আর প্রেজেন্টে চলতে আছে। পাস্টে শুরু হইছে আর প্রেজেন্টে চলতেই আছে, প্রেজেন্টে চলতে আছে। তাহলে পাস্টে শুরু হইছে এন্ড প্রেজেন্টে চলতে আছে। তাহলে সেইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে উদাহরণ একটা দেখি, এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে এইটা, হি হ্যাজ জাস্ট ফিনিশড হিজ হোমওয়ার্ক। আমি অ্যান্সার দিছি, এখানে দেখো হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা না, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে কি বোঝাবো, যেমন সেন্টেন্সটা পড়ি, হি হ্যাজ ফিনিশ জাস্ট ফিনিশ হিজ হোমওয়ার্ক। তাহলে সে এই হোমওয়ার্ক করা অনেকক্ষণ আগে শুরু করছে অ্যান্ড করতে ছিল অ্যান্ড কেবল শুধুমাত্র জাস্ট ফিনিশ করলো। মানে এই কাজটা অনেক আগে শুরু হয়েছে, এখনো চলতেইছে। জাস্ট ফিনিশ মানে এখনো চলতেইছে, এখনো ফিনিশ হয় নাই। তাহলে হি হ্যাজ জাস্ট ফিনিশড হিজ হোমওয়ার্ক। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝবো তখন আমরা হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। ওকে, বা প্রেজেন্ট পারফেক্ট উদাহরণ। এখন দেখি ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট বলতে হচ্ছে হলো টেন্সটা আসলে কোন ফর্মে আছে। টেন্সটা যদি ফিউচার ফর্মে থাকে, ফিউচার বলতে যেটা অতীতে হবে, যেটা আগে অতীতে হবে, ভবিষ্যতে হবে, তাহলে সেখানে শ্যাল উইল বসবে। যেমন এক্সাম্পল হচ্ছে দেখো, আই গো থ্রু দি বুক ইফ আই গেট দ্যাট। এখানে মিনিংটা হচ্ছে I will go through। এখানে বলা হচ্ছে যে এটা হইলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেখানে এইজন্য এখানে উইল বসাইতে হবে। তাহলে I will go through the book if I get that। আর প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের উদাহরণ। প্রেজেন্ট ইনডিফিনিট উদাহরণ কি, যদি এটার কথাটা সত্য হয়, আর দেন দি নেসেসারি অফ এ স্মার্টফোন ইন্ডিকেট দি নেক্সট জেনারেশন। তাহলে এটা সত্য, দি নেসেসারিটি অফ স্মার্টফোন ইন্ডিকেট দি নেক্সট জেনারেশন। দি নেসেসিটি অফ ফোনস আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হচ্ছে, বস্তু আছে তাই থার্ড পারসন সিঙ্গুলার, তাই ইন্ডিকেটস এস হবে, ইন্ডিকেটস দি নেক্সট জেনারেশন। এটা সত্য কথা বোঝায়, এই জন্য এটা ইনডিফিনিট টেন্স বোঝাইছে। এটা হলো জেনারেল টেন্স হচ্ছে 4টা বেশি আসে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে হলো যেটা কাজ আগে শুরু হয়েছে, পাস্টে শুরু হয়েছে অ্যান্ড বর্তমান পর্যন্ত চলতে আছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা স্ট্রাকচার কি হবে, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভার্বের হ্যাভ হ্যাজ যদি না দেওয়া থাকে, তাহলে হ্যাভ হ্যাজ সেন্টেন্সটা পারফেক্ট টেন্স যদি বোঝা যায়, দেন হ্যাভ হ্যাজ বসাই, তারপরে ভার্বের থার্ড ফর্ম লিখবো, অথবা হ্যাজ এর পর ভার্বের হ্যাজ যদি দেওয়া থাকে তাহলে ভার্বের থার্ড ফর্ম লিখবো। এটা হবে। আর হইলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলো সত্য কথা বোঝায়, বা আমরা আগে যেটা পড়ছি যে সামটাইম, অকেশনাল, ইউজুয়ালি থাকলে সেটা প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে যে কাজটা চলতেই আছে, যেমন আই এম ওয়ার্কিং নাও, যে কাজটা চলতে আছে, সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। আর সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসলে বোঝাই যায়, এটা পড়ার মতো কিছুই না। অলরেডি সেন্টেন্সটা বলেই বোঝা যায় যে এখানে আইএনজি মিসিং আছে। অ্যান্ড ফিউচার টেন্স যেখানে ভবিষ্যতের ফিল আসবে, যেখানে ভবিষ্যতের কথা বলা হবে, যেমন আই উইল গো থ্রু। আমি গো থ্রু করবো, কেন গো থ্রু করবো, যখন আমি এটা পাবো, ভবিষ্যৎ যখন এটা পাবো
মানে ভবিষ্যতে যখন এটা পাবো তাহলে আই উইল গো থ্রু দি বুক ইফ আই গেট দ্যাট। রুল নাম্বার 10, ইউজ অফ কন্ডিশনাল। এটা অনেক বড় একটা টপিক, কিন্তু আমরা ছোট করে বোঝাতে হলে কন্ডিশনাল কি একটা স্ট্রাকচার হবে, স্ট্রাকচার কি ইফ এর স্ট্রাকচার। কন্ডিশনাল হলো ইফ বা হ্যাডের স্ট্রাকচার, ইফের বদলে যদি হ্যাড থাকে তাও হবে। কন্ডিশনাল কি ইফ বা হ্যাডের স্ট্রাকচার, একটা সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স হয়, আর ইফ প্লাস পাস্ট টেন্স প্লাস উড বা মাইড বা ভার্বের বেস ফর্ম হয়। তাহলে কি ইফ যদি কোনো সেন্টেন্সে থাকে তারপর যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তারপরের সেন্টেন্সটা হবে ফিউচার টেন্স। তাহলে একটা ইফ যুক্ত সেন্টেন্সে প্রথম সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স থাকে পরের সেন্টেন্সটা হবে ফিউচার টেন্স। ওকে, ইফ যুক্ত সেন্টেন্সে যদি প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সের পরের সেন্টেন্সটা কি হবে ফিউচার টেন্স, তাহলে উইল নো হবে। আর ইফ যুক্ত সেন্টেন্সে যদি যদি প্রথম সেন্টেন্সটা পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্স থেকে পরের সেন্টেন্সটা কি যোগ হবে উড কুড মাইট প্লাস ভার্বের 3। তাহলে প্রথম সেন্টেন্সটা এখানে ব্ল্যাঙ্ক আছে, শূন্যস্থান আছে, অ্যান্ড পরের সেন্টেন্সটা আছে উড আছে। তাহলে প্রথম সেন্টেন্সটা কি হবে পাস্ট টেন্সে হবে। ওকে, এটা আছে। যদি ইফ মাঝখানে থাকে, ইফ যদি মাঝখানে থাকে তাহলে কি হবে, ইফ যদি মাঝখানে থাকে তাহলে কি হবে, ইফ যদি মাঝখানে থাকে তাহলে প্রথম সেন্টেন্সটা হবে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। প্রথম সেন্টেন্সে যদি প্রেজেন্ট টেন্স থাকে ইফের যদি আগের সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে হবে ফিউচার টেন্স। আর যদি পাস্ট টেন্স থাকলে কি হবে, পাস্ট টেন্স থাকলে কি হবে, যদি পাস্ট টেন্স থাকে তাহলে তাহলে কি হবে, পাস্ট টেন্স থাকলে কি হবে, পাস্ট টেন্স থাকলে কি হবে বলো, পাস্ট টেন্স থাকলে হবে কি উড, উড কুড বা মাইট ভার্বের 3। ওকে, তাহলে ইফের সাথে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ফিউচার টেন্স লিখবো, অথবা ফিউচার টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স লিখবো। ইফের সাথে যদি পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্স সেন্টেন্স থাকে, মানে ইফের সাথে দুটো সেন্টেন্স থাকে, ইফের থেকে অলরেডি দুটো সেন্টেন্স থাকে, তাহলে প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স থাকে পরেরটা ফিউচার টেন্স থাকবে। ইফের সাথে যদি পাস্ট টেন্স থাকে প্রথম সেন্টেন্সটা তাহলে ফিউচার টেন্স থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফের সাথে ফিউচার টেন্স আছে, সরি উড প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তাহলে কি হবে সেন্টেন্সটা পাস্ট টেন্স হবে। এটাই মানে কন্ডিশন বলতেছে ইফ বা হ্যাড, ইফের বদলে হ্যাড থাকতে হবে, হ্যাড ইফ বা হেডের স্ট্রাকচার। আর কন্ডিশন যারা বোঝো তারা তো অনেক ভালো। এটা এটা ছিল আমার 10টা রুল। এই 10টা রুল থেকে যেটা পড়ছি এখান থেকে আমরা কোশ্চেন সলভ করব সেটা হলো ঢাকা বোর্ড কোশ্চেন সলভ করবো আমরা রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব বলতে কি বুঝবো, রাইট ফর্ম অফ ভার্ব বলতে এই ভার্বটাকে সঠিক ভার্ব লাগতে, সঠিক ভার্ব বলতে কি ভার্বের ফর্ম আছে কিন্তু 5টা। এটা কি জানি আমরা, ভার্বের ফর্ম হচ্ছে 5টা। 5টা কি কি, ভার্বের 1 2 3, ভার্বের 3টা ফর্ম সেটা কি 1 2 3। তারপরে তাহলে ভার্ব 1 ভার্ব 2 কি হচ্ছে 3টা ফর্ম না, ভার্ব 1 ভার্ব 2 এস বা ইএস, এস বা ইএস, এস বা ইএস, ইএস। আর এটা কি, আর এটা কি বলো, 4টা হইলো 1 2 3 এস বা ইএস। আরেকটা কি, আরেকটা কি ভার্বের বেস ফর্ম এস বা ইএস। আরেকটা কি হচ্ছে আমার মনে নেই জানি, আইএনজি, সরি আইএনজি, আই লেখাটা হচ্ছে আই এন, এন কি লিখছে এন জি, কষ্ট হচ্ছে আইএনজি। তাহলে 5টা ফর্ম ভার্বের কিটা কয়টা হচ্ছে, ভার্বের হচ্ছে 5টা জিনিস, 5টা ফর্ম। 5টা ফর্ম কি ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 এস বা ইএস, আর এটা আইএনজি, আইএনজি। তাহলে ভার্বের 5টা ফর্ম। তাহলে রাইট ফর্ম বোঝাচ্ছে এই ভার্বটাকে, এই ভার্বটার 5টা ফর্মে চেঞ্জ করতে হবে। কি করতে হবে, 5টা ফর্ম চেঞ্জ করতে হবে, সেটা হলো রুল দিয়ে, সেই রুলটা দিয়ে। ওকে, এখানে বোর্ড কোশ্চেন কি বোঝা যায়, বোর্ড কোশ্চেনে প্রথমে সাধারণত টেবিল থেকে দেন এই কোশ্চেনটা সলভ করতে হয় প্যাসেজ থেকে। তার প্যাসেজটা পড়ে দেখি। এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জ টু সেলিব্রেট দি ডে হোয়েন ওয়ান ওয়াজ বর্ন। ওকে, এখানে এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জ টু সেলিব্রেট দি ডে হোয়েন ওয়ান ওয়াজ বর্ন। ওকে, এই প্রথম লাইনটা পড়ে বোঝা যাচ্ছে এটা একটা স্টেটমেন্ট, মানে কেউ আমাকে বলতেছে, বলে শোনাচ্ছে জিনিসটা। স্টেটমেন্টের কারণে স্টেটমেন্টের প্যাসেজে সবসময় প্রেজেন্ট ফর্মটা বেশি থাকে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মটা বেশি থাকে। ওকে,
আর আমরা টেন্স থেকে 4টা-5টা শূন্যস্থান অবশ্যই পাবো এখানে। ওকে, তাহলে দেখি এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জ টু সেলিব্রেট, আমি লিখবো না এখন, লেজার পয়েন্ট। এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জ টু সেলিব্রেট দি ডে হোয়েন ওয়ান ওয়াজ বর্ন। ইট ইজ এ হ্যাপি অকেশন। এখানে সিম্পলি বলা হচ্ছে ইট ইজ এ হ্যাপি অকেশন। এখানে ইজ কেন বসলো? ইট ইজ এ হ্যাপি অকেশন একটা ট্রু বাক্য, মানে সত্য বাক্য। সত্য বাক্যর কারণে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে কি বসবে? এই বি ভার্ব থেকে বি বসবে। এই বি ভার্ব থেকে বি বসবে না, এখানে বসবে ইজ। বি ভার্ব কি? এখানে বি ভার্ব, বি বলতে বি ভার্ব বোঝায়। তাহলে ইট ইজ এ ভেরি অকেশন, এটা পরে বোঝা যাচ্ছে। এই যে প্রথমটা হবে ইজ, ইজ হবে এখানে। তাহলে এটা ডান, একটা ডান হয়েছে আমাদের। তাহলে কি এখান থেকে একটা ডান, 1 নম্বর হয়েছে। তারপরে এখন দেখবো পরের নাম্বার হলো বি। বি কি? রিসেন্টলি ইট ড্যাশ এ ট্রেডিশনাল টু organize a birthday party. Recently it dash a traditional not tradition to organize a birthday party. Recently it is a tradition. Recently it dash a tradition. It is ব্যবহার করতে পারবে না কারণ is ব্যবহার করছি। Recently it dash a tradition টু অর্গানাইজ এ বার্থডে পার্টি। এটা সেন্টেন্সটা, এটা কি প্রেজেন্ট টেন্স ঈশ্বর? ঠিক আছে, এটা প্রেজেন্ট টেন্স সত্য, প্রেজেন্ট টেন্স। কিন্তু প্রেজেন্টের কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। না, আইএনজি অবশ্যই বসবে না। ইটস রিসেন্টলি ইটস ইটস আসলে আসলে এটা কোন ওয়ার্ডটা বসবে? রিসেন্টলি ইটস বিকাম বসবে। কারণ কারণ ম্যাচ করে। দেখো রিসেন্টলি ইট বিকাম এ ট্রেডিশন, কিছুটা ম্যাচ করতেছে। এখানে ফর্মটা চেঞ্জ করলে ভালো হয়। ইটস বিকাম এ ট্রেডিশন টু অর্গানাইজ এ বার্থডে পার্টি। ওকে, তাহলে এখানে বসবে বিকাম। এখন বিকামের কোন ফর্ম বসবে? এখানে বিকামস বসবে, বিকামিং বসবে, না হ্যাজ বিকাম বসবে, না হ্যাড বিকাম বসবে? কি বসবে? বসবে কি প্রেজেন্টেজ কোন ফর্ম বসবে? রিসেন্টলি ইট ড্যাশ এ ট্রেডিশন টু অর্গানাইজ এ বার্থডে পার্টি। এই সেন্টেন্সটা আসলে এখন ট্রেডিশন হয়ে গেছে, অ্যান্ড রিসেন্টলি আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? যেটা অতীতে শুরু হয়েছে অ্যান্ড রিসেন্টলি এখন পর্যন্ত আছে। যেটা অতীতে শুরু হচ্ছে, প্রেজেন্ট পর্যন্ত আছে, সেই টেন্সটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে তাহলে এখানে কি বসবে? রিসেন্টলি ইট হ্যাজ বিকাম, তাহলে কি হচ্ছে? রিসেন্টলি ইট হ্যাজ বিকাম এ ট্রেডিশন টু অর্গানাইজ এ বার্থডে পার্টি। ওকে, দেন আসি ফর অর্গানাইজিং সার্চ এ পার্টি 1-1 for organize such a party 1 to spend both time and money. 1 কি হতে পারে? 1 to spend 1 কি হবে এখানে? সরি, 1 need to spend, টেক হবে না, 1 need 1 need to say need 1 need to spend 1 need to spend both time and money. এখানে প্রেজেন্ট টেন্স, এখানে সত্য, এটা একটা সত্য বোঝায়। কারণ প্রথমে বলছি যে এখানে স্টেটমেন্টে সবসময় প্রেজেন্ট টেন্স বেশি হয়। তাহলে আমরা প্রথম 3টা একটা টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয়টা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তৃতীয়টা কি? প্রেজেন্ট টেন্স কারণ সত্য বোঝাচ্ছে, আর স্টেটমেন্টে সবসময় প্রেজেন্ট টেন্স বেশি থাকে। তাহলে ওয়ানটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যাই হোক, 1 কারণে এখানে বসবে কি? বসবে নিডস হবে। 1 needs to spend both time and money. দেন তারপরে he or she starts dash prepare from some day ago. Take prepare এখানে বলা হচ্ছে he or she start take preparation. প্রিপেয়ার না, প্রিপারেশন, আমি অনেক ভুল বলতেছি। he or she start take preparation। এখন আমি জানি এখানে টেক বসবে, বোঝা গেছে। এখানে 2টা ভার্ব আছে। কি ভার্ব আছে? 2টা ভার্ব আছে, হচ্ছে হি অর শি স্টার্ট মানে শুরু করা, অ্যান্ড দ্বিতীয় ভার্ব হচ্ছে যেটা আমি এখানে শূন্যস্থান বসাবো, তাহলে সেটা ভাব হচ্ছে টেক। তাহলে 2টে ভাব পাশাপাশি থাকলে একটা ভার্বকে আমরা আইএনজি করব, অথবা
অথবা কি করতে হয়, টু বসাতে হয় ইনফাইনাইট হিসেবে। ইনফাইনাইটের রুল কোথায়? এই যে দুইটি পাশাপাশি দুটি ভাবের মাঝে টু বসতে হয়, তাহলে ওখানে মাঝে টু বসতে হবে। আরেকটা কি জিরান্ডের রুল নাম্বার হইল 5। কি দুইটি ভাব পাশাপাশি থাকলে আইএনজি বসতে হয়। তাহলে এখানে দুটো অ্যান্সার ঠিক হবে। এখানে দুটো অ্যান্সার ঠিক হবে। এখানে টু টেক হবে অথবা টেকিং হবে, দুটো অ্যান্সারই ঠিক হবে। এখানে দুটো অ্যান্সার ঠিক হবে। তাহলে এখন আসি হইল ই নাম্বারে, এ বার্থডে কেক ড্যাশ প্রিপেয়ার। এখানে এ বার্থডে কেক এখানে বার্থডে কেক সাবজেক্ট দিছে। এ বার্থডে কেক সাবজেক্ট দিছে, তাহলে একটা ভয়েস, তাহলে কি ভয়েস অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? বার্থডে কেক ইজ ড্যাশ আর্লিয়ার, ড্যাশের বার্থডে কেক কি হয়? অর্ডার হয়। অর্ডার কই? এই দ্য অর্ডার হয়। বার্থডে কেক অর্ডার, দ্য বার্থডে কেক অর্ডার আর্লিয়ার। অর্ডার কে করে? বার্থডে কেক কি নিজে অর্ডার করতে পারে না? তাহলে এটা প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস না। প্যাসিভ ভয়েসের কারণে, প্যাসিভ ভয়েস থাকলে কি হয়? প্যাসিভ ভয়েস কি হয়? অর্ডার দ্য বার্থডে কেক আর এখানে মাস্ট নাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। অ্যান্ড দেন কি হবে? ভার্বের 3 হবে। দ্য বার্থডে কেক অর্ডারড হয়ে যাবে, ইডি হবে, অর্ডার আর্লিয়ার। তাহলে ই নাম্বার কি হবে? প্যাসিভ ভয়েসের কারণে অর্ডারটা ভার্বের 3 হবে, অর্ডার। দেন আসে হি অর শি ইনভাইট হিজ, আচ্ছা দেন আসি ইফ নাম্বার কি হচ্ছে? Usually friends dash to me help a birthday party. Then he or she invite his or her close friend or invite. Usually friends dash to me such a party. দেখি, usually friends dash to miss such a party. Usually friends মিস করতে চায়, এটা কি চায় হবে? এখানে অবশ্যই নেগেটিভ সেন্স আসতেছে। দেখো ইউজুয়ালি ফ্রেন্ডস নট টু মিস কার্স এ পার্টি। নট তো পাওয়া গেছে, এখানে নট হবে। তাহলে কি? নট নট ডু নট ডু নট ডু নট মিস। আচ্ছা এখানে কি হবে? ইউজুয়ালি ডু নট ওয়ান্ট টু মেক, এখানে বোঝা গেছে ইউজুয়ালি ফ্রেন্ডস ওয়ান্ট। এখানে ডু কেন বসলো? কারণ নেগেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড বসতে হয়, আর এখানে ফ্রেন্ডস আছে এই জন্য ডু বসবে। ডু নট ওয়ান্ট টু মিস সাস এ পার্টি। ওকে, তাহলে এফ নাম্বার সমাধান। এফ এর পর জি নাম্বার কি আছে? এখানে কি আছে? সেন্টেন্সটা পড়ি। কোন সেন্টেন্স? ওয়ান্স হে ওয়ান্স অন দি অ্যাপয়েন্ট ডে appointed day he or she puts on the best dress and eagerly waits, এগুলি অনেক আগ্রহ হয়ে টু অ্যারাইভ। টু কি এখানে বসবে? এখানে শূন্যস্থান আছে, টু অ্যারাইভ, তারপর ফুল স্টপ। তাহলে কি হবে এখানে? ওয়ান অন দি অ্যাপয়েন্টেড ডে হি অর শি পুটস অন the best dress and eagerly wait মানে কি অপেক্ষা করা for the invited guest to arrive কোথায় আছে? এখানে আছে arrive। ওকে, put full stop after the arrival of the guest he or she cuts the birthday cake by signing happy birthday to you, sorry, by singing happy birthday to you everybody, happy birthday to you everybody dash him or her, everybody উইশ হবে না, উইশ হিম অর হার। কেন হবে এখানে? এখানে হচ্ছে এভরিবডি সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, এখানে প্রেজেন্ট টেন্স। এভরিবডি কি উইশ করে না? এটা সত্য সাবজেক্ট না? আবার বললাম এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কারণ সত্য কথা, আর এটা স্টেটমেন্ট, তাই টেন্স বেশি হচ্ছে, প্রেজেন্ট টেন্স বেশি হচ্ছে। তাহলে কি হচ্ছে? এভরিবডি উইশ him or her birthday boy বা birthday girl and full stop the guests are highly dash with delicious food and snacks. The guests are highly entertain এখানে বসবে। The guests are highly entertained with delicious food and snacks। তাহলে entertain কি হবে? The guest entertain কি হবে?
দ্য গেস্ট আর হাইলি এন্টারটেইনড, এখানে পাস্ট টেন্স বোঝাচ্ছে বিকজ অফ হাইলি। দ্য গেস্ট আর হাইলি এন্টারটেইনড উইথ ডিলিশিয়াস ফুড অ্যান্ড স্ন্যাক্স, কারণ এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, এই জন্য হাইলি ইডি হবে। ওকে, ইডি হবে। অ্যান্ড সামটাইম দেয়ার আর অ্যানাউন্সমেন্ট ফর দি মিউজিক উইথ এ ভিউ টুর পর, এটা একটা ট্রিক। উইথ এ ভিউ টুর পর সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে বসবে মেকিং এ বার্থডে পার্টি, মেকিং, লাস্ট হচ্ছে মেকিং। তাহলে অ্যান্সার শিট হচ্ছে ইজ, হ্যাড, মেকিং, লাস্টটা হবে মেকিং। ওকে ওকে এন্ড অনেক মাইন্ড চর্চা হইল। আর থ্যাংক ইউ ফর ওয়ান শট ক্লাস। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে, মোটামুটি কেন, এখানে 9টা রুল থেকে আসছে, 9টা কোশ্চেন।